তারা তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন, তারা তো কোনো রাজনৈতিক পরিচয় চাকরি পায়নি। অথচ আপনারা কি করছেন? হিন্দু হিন্দু হিন্দু। তো মিডিয়া নয়, সামগ্রিক চিত্রটি যদি আমি একটু সুমির খানের কাছে যাই, যে মাত্র কদিন আগে সরকারের পৃষ্ঠপোষকতায় একজন হিন্দু পরিচালক, আমি শব্দটি আবারও বললাম কোট আনকোট, একজন হিন্দু পরিচালক একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। সেইখানে দেখানো হয়েছে, দাবি করা হয়েছে যে হিন্দুদের উপর যে সহিংসতা চলছে তা মূলত ভারতীয় মিডিয়ার সৃষ্টি। যেমনটি বলা হয়েছিল যে রাজাকার কিংবা জামাতি ইসলামী যে গণহত্যা চালিয়েছে মিডিয়ার সৃষ্টি, নিজামী বলেছিল না, ঠিক এরকম এই প্রামাণ্য চিত্রে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং হিন্দু পরিচালকের নির্মিত ওই প্রামাণ্য চিত্রে বলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন এটি ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা, তাদের সৃষ্টি। সুমি খান। ধন্যবাদ সুলতানা রহমান। আমি সহমর্মিতা এবং সমবেদনা জানাতে চাই, তার সাথে সাথে আপনার এই সংগ্রামে, কুশলদা, আপনার এই সংগ্রাম, লড়াই এবং আত্মসম্মান নিয়ে আপনার এখনো যে আপনি যে কথাগুলো বলছেন, এজন্য আমি মনে করি আপনার সাথে আমাদের থাকা উচিত, আমরা আছি। আমি এখানে আপনার একটা হচ্ছে গিয়ে সুলতানা রহমানকে 14 নভেম্বর 2021 প্রথম আলোর হেডলাইন্সটা বলি। 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। 2021 সালে আদমশুমারি, 50 বছরের আদমশুমারির একটা জরিপ নিয়ে আমাদের শিশির মোড়ল একটা প্রতিবেদন তৈরি করেছিলেন। তো 50 বছরে 21 সাল পর্যন্ত যখন 75 লাখ হিন্দু কমে 8% এসেছিল, আজকে এই এক বছর হিসাব করলে 2024 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনি হিসাব করলে, যদি কেউ গুনে, আদমশুমারি হবার তো সুযোগ নেই, তবে কেউ যদি উদ্যোগ নেয়, আমি হতাশার সঙ্গে জানাই যে কোন সংগঠন, সংখ্যালঘুদের নাম দিয়ে যে সংগঠনগুলো আছে, আমার গত 32 বছরের সাংবাদিকতার 33 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় বলি, কোন সংগঠন দায়বদ্ধতা নিয়ে, দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের দায়িত্ব পালন করেননি। আজকে যেমন একজন হিন্দু পরিচালক, তিনি তার দায়বদ্ধতার জায়গাতে কতটা অমানবিকতা থাকলে, কতটা, এটা একটা ক্রাইম কিন্তু, এই যে মিথ্যাচার, এই যে উনি একটা সিনেমা বা ডকুমেন্টারি করে সে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া না মালয়েশিয়া কার প্রোপাগান্ডা আপনি হিসাব করছেন, আপনার চোখ আপনাকে কি বাঁচতে দেবে? বাঁচতে দেয় না তো। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আপনার চিন্ময় প্রভুর কাছে তো ফরহাদ মাজা গিয়ে দেখা করেছিল, জামাতের শফিকুর দেখা করেছিল, জেমসেন হলে চট্টগ্রামে, জেমসেন হলে দুর্গাপূজায় গিয়ে শিবিরের ছেলেরা মন্ত্র পড়েছে, গান করেছে, পাঞ্জেরি গান করেছে, বাঁচিয়েছে? একটা মন্দিরও তো বাঁচতে দিচ্ছে না। এই চট্টেশ্বরী কালী মন্দির, কি ঐতিহাসিক একটা মন্দির, রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, কিচ্ছু থাকতে দেবে না। তাহলে আমি যদি আজকে বলি ইন্দোনেশিয়া ইসলামী দেশ, আমি বালিতে যখন আমরা একটা সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলাম সারা বিশ্বের 99 জন সাংবাদিক 2006 সালে, তখনকার ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, আমন্ত্রিত জানিয়েছিলেন একটা ইস্যুতে, কারণ সারা বিশ্বের 5 জন সাংবাদিক হত্যা করা হয়েছিল, হযরত মুহাম্মদের কার্টুন করা হয়েছিল। তাই তিনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, আমি একজন মুসলিম, আমি ধর্মে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, ধর্ম পালন করি, কিন্তু তাই বলে আমার নবীজির অবমাননা হলে আমার কষ্ট লাগে, কিন্তু তাই বলে সাংবাদিকদেরকে হত্যা করা হবে, এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। তাই আপনাদেরকে আমি ডেকেছি, এবং তখন আমি বালিতে দেখেছি, এখনো পর্যন্ত আপনি দেখেন ইন্দোনেশিয়ার বালিতে মহাভারতের প্রতিটা চরিত্র, অর্জুনের মূর্তি থেকে শুরু করে প্রতিটা চরিত্র, আমি তখন একটা লেখা লিখেছিলাম, তখন আমি বিডি নিউজ সাথে ছিলাম, আপনার 71 নামে একটা ম্যাগাজিন ছিল বিডি নিউজের, আমি একটা প্রতিবেদন তথ্য ছবি সহ দেখেছিলাম, এবং আমার বক্তব্যটা ছিল যে ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি হয়ে তাদের বিমানের নাম গরুড়ো, তাদের টাকা হচ্ছে রুপি, তারা এইভাবে অভিবাদন যখন জানায়, 2000 বছরের প্রাচীন মন্দিরে আমাদেরকে যখন ডিনারে উনি নিয়ে যান প্রধানমন্ত্রী, পুরা পথটা মশাল জ্বালানো অন্ধকার, এবং ওখানে গিয়ে উনি নমস্কার যখন বলেন,
উনি তো, ওনার তো মুসলমানিত্ব হারায় না, ওনার তো কোরআন হাদিস কোনো অবমাননা হয় না, ওনার তো ইসলামিক রাষ্ট্রের অবমাননা হয় না। উনি যখন বালিতে বোমা হামলায় 300 পর্যটক নিহত হবার 300 জনের তালিকা কালো পাথরে ব্ল্যাক স্টোনে তালিকা লিখে সেই বোমা হামলার মূল আসামি সমুদ্রকে যখন ফাঁসিতে ঝুলান, তখন তো ওনার ধর্ম অবমাননা হয় না। আমাদের দেশে সুরক্ষা দূরে থাক, মন্দির, 1000 বছরের মন্দিরের সুরক্ষা দূরে থাক, ঘরে ঘরে ঢুকে মন্দিরের ভিতরে গিয়ে প্রত্যেকটা মূর্তি ভাঙতে হবে, তাহলেই নাকি ধর্ম হবে? কি করে, কি করে একজন শিক্ষককে তার দায়িত্ব পালন করতে দেবে না? একটা দেশে একজন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে, তারপরে আপনার বঙ্গবন্ধু হাসপাতালে যত হিন্দু চিকিৎসক আছে সবাইকে চাকরিচ্যুত করে ফেললো। ভাইরে, আপনার জীবনে বাঁচতে হলে তো চিকিৎসকের দরকার আছে। তারা তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন, তারা তো কোনো রাজনৈতিক পরিচয় চাকরি পায়নি। অথচ আপনারা কি করছেন? হিন্দু হিন্দু হিন্দু, অথবা অমুসলিম, অথবা মুক্তিযোদ্ধা, অথবা আওয়ামী লীগের, এই যে একটা ফ্যাসিস্টের এসে দাবি করে, এই যে আপনি ইনকিলাব, আমার দেশ, প্রত্যেকটা পয়েন্ট যদি আমি একটু একটু করে ধরি, এখানে আমি যেহেতু ইন্দোনেশিয়ার কথাটা বলেছিলাম, আমি ছোট্ট এক লাইনে বলি যে আপনার Government Regulation number 56 of 2022 provides a framework for defining, recording, and regulating traditional knowledge, ensuring communal ownership and authenticity. Restoration efforts ওরা ইন্দোনেশিয়া সরকার বাধ্যতামূলক করে দিয়েছে, কোনো ব্লাসফেমি, এবং ইউনেস্কো পুরস্কার দিয়েছে ওদেরকে, ইন্দোনেশিয়াকে, বলেছে যে তারা যে রেস্টোর ইম্পর্টেন্ট হিন্দু টেম্পল কমপ্লেক্সেস সাচ এস প্রাম্বনান, সবচেয়ে আদি সবচেয়ে পুরনো টেম্পল, সেটা সুরক্ষা করেছে বলে ইউনেস্কো ইন্দোনেশিয়াকে পুরস্কৃত করেছে। তাহলে ওদের ইসলাম যাচ্ছে না, ওদের ধর্ম যাচ্ছে না কেন? সাম্প্রদায়িক সুরক্ষায় ধর্ম। এই দেশে 30 লক্ষ মানুষ যখন রক্ত দিয়েছে, এই দেশে ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা, মাসরাদ্দা সূর্য সেন কি মুসলমান ছিলেন? 4 দিন যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন করেছিল, বীরকন্যা প্রীতলতা কি মুসলমান ছিলেন? বীরকন্যা প্রীতলতা ছিলেন। মাসরাদ্দা সূর্য সেন ছিলেন। এখানে আমাদেরকে বুঝতে হবে কল্পনা দত্ত কি ছিলেন, নেলি সেনগুপ্তা খ্রিস্টান ছিলেন, তিনি তার জায়গা থেকে, হ্যাঁ, জেমস সেনের স্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন একজন ব্রিটিশ হয়েও। তাহলে আমরা যখন আমাদের দেশটা সুরক্ষায়, স্বাধীনতা রক্ষার জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেওয়া, হেরিটেজগুলো রক্ষা করা, বাড়িঘরগুলো রক্ষা করা, সেই জায়গায় দায়িত্বশীলতা পালন না করে সরকার যখন বলে, বিবিসি প্রতিবেদন দিয়েছে যে আপনার কি করে মার্কিন সরকারের তদন্তে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা। আর কি বললেন আমাদের প্রেস সেক্রেটারি এবং আমাদের সরকার? কি বললেন? যে না, এখানে সংখ্যালঘু নির্যাতনের এসব কিছুই সাজানো। আচ্ছা, গত 4 জুলাই শুক্রবার, আজকে হচ্ছে 6 জুলাই, পরশুদিন রংপুরে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া পারওয়ার তিনি বক্তব্য রেখেছেন। আপনি এখনো ইউটিউবে ভিডিওতে পাবেন, আমি চ্যানেলে নিউজ ওনার বক্তব্যটা শুনলাম। তিনি বলেছেন, একটু আপনারা মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনবেন। তিনি বলছেন, এই জুলাই আগস্টে যাদের হত্যা করা হয়েছে তাদেরকে আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করে আল্লাহর কাছে দিয়েছি। অসাধারণ, যা বরাবর জামাত করে থাকে। যারা জামাতের পিছনে আজকে ঝান্ডা ধরছেন, যারা জামাতের কথায় খুন করছেন, সেই চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র সাদাত থেকে শুরু করে, তবারক থেকে শুরু করে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একটা হত্যাকাণ্ড, রেজাউল স্যার ইংরেজির অধ্যাপক, তাকে যেদিন হত্যা করে আমি তার সেই রক্তাক্ত দেহ আমি দেখেছি। আমি হঠাৎ করে, আমি তখন রাজশাহীতে ছিলাম, শুনলাম তিনি বাস স্ট্যান্ডে যাবার সময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অতি সাধারণ জীবনযাপন তার। তিনি একজন সাংস্কৃতিক একজন, মানে তিনি গান শেখাতেন, হচ্ছে গিয়ে বাগমারাতে তার একটা গানের স্কুল ছিল এবং তারই ছাত্র, এটা প্রমাণিত হয়েছে, তার কন্যা আদালতে প্রমাণ করেছে সেই অপরাধ, 4 জনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। হ্যাঁ, সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। হ্যাঁ, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী
শেখ হাসিনার আমলে। কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় একের পর এক অধ্যাপকদের হত্যা করা হয়েছে, একের পর এক একের পর এক। ছাত্রদেরকে হত্যা করে ম্যান হলে, আমরা তখন 21শে টেলিভিশনে ম্যান হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চেপে চেপে হত্যা করে। এই যে জামাত শিবির ধর্মের কথা বলে, এই যে জামাত শিবির, এই যে আজকে আবু সাইদকে কে মেরেছে? শিবিরের ছেলেরাই বলেছে তারা কি করে হচ্ছে গিয়ে মেরেছে, তারা কি করে, তারা প্রকাশ্যে বলেছে আমরাই জুলাই বিপ্লব এনেছি। তারা কি বলতে, এই যে হান্নান মাসুদকে নিয়ে বলছে তার কি ছিল, হ্যাঁ তার কি সম্পদ ছিল? আজকে তার দামি পাঞ্জাবি পরতে হয়, দামি কাপড় চোপড় পরে চলতে হয়। সে মব লিঞ্চিং করতে গেল আপনার ধানমন্ডিতে, ধানমন্ডিতে যখন মব লিঞ্চিং করে একটি প্রকাশনা সংস্থা, কেন? তারা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা করেছে। সম্ভবত মুনতাসির মামুন তখন ওখানে ছিলেন, যতটুকু আমাদের তথ্য পাচ্ছিলাম। এবং মুনতাসির মামুনের নামটা না বলে, যেহেতু তার বাড়ি ওই ভবনে, হ্যাঁ, এবং তার শ্বশুর বাড়ির সেই প্রকাশনা সংস্থা, এবং তার প্রভাব খাটানোর কারণে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করার কারণে ধানমন্ডি থানার ওসি তাদেরকে ফিরিয়েছে, এবং হান্নান মাসুদ গিয়ে শিবিরের সেই ছেলেগুলোকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলো বীর দর্পে। এই যে বীর দর্পে তারা স্লোগান দিয়ে অধ্যাপক কুশলের উপরে হামলা করা এবং সেটা প্রচার করা, এই যে আমার দেশ, এই যে হচ্ছে গিয়ে মৌলানা মান্নানদের খুনি, মৌলানা মান্নান যে ৭১-এ বুদ্ধিজীবী হত্যা করেছে, অধ্যাপক আব্দুল আলিমকে যে ডেকে নিয়ে গেছিল, শহীদুল্লাহ কায়সারকে যে নিজে ধরে নিয়ে গেছিল, যারা তারা এই আদালতে প্রমাণিত আপনার এই মান্নানের অপরাধ। এবং তিনি ইনকিলাব পত্রিকাটা কার টাকায় করেছে? মাদ্রাসা শিক্ষকদের টাকায়। তাহলে আজকে যে মাদ্রাসা শিক্ষকরা মনে করছেন যে তাকে হচ্ছে গিয়ে তাকে হুজুর মানবে, মৌলানা মান্নানকে, ইনকিলাবকে তাদের আদর্শের পত্রিকা মানবে, আরে ভাই আপনাদের ঘামে শ্রমে রক্তের টাকা লুটে এই পত্রিকা হয়েছে। হ্যাঁ, আমার দেশ পত্রিকা যখন হচ্ছে কি হুমায়ুন আজাদ স্যারকে হত্যা করা হয়েছে এইভাবে আক্রমণ করে, জঙ্গি হামলা করে, স্যার তো মারা গেছেন পরে জার্মানিতে, স্যারের উপর যখন হামলা হলো তখনও তারা সাজানো কথা বললো। রাজীবকে, যার নাম পুলক ঘটক, মনে করতে পারছিলেন না, রাজীবের যে কথাটা এখানে একটুখানি বলে নেই, যে তিনি পুলকদা বলছেন যে তুলে ধরেছে হুবহু। হুবহু তুলে ধরেনি আমার দেশ, তাদের মতো করে সাজানো সংবাদ তারা পরিবেশন করেছে। এবং আমার দেশ ওখানে হেডলাইন দিয়েছে রাজীবের নাকি প্রেমিকা, রাজীবের প্রেমিকার প্রেমিক তাকে হত্যা করেছে। আদালতে প্রমাণ হয়েছে রাজীব একজন মেধাবী প্রকৌশলী ছিল, মেধাবী আর্কিটেক্ট ছিল। স্মৃতিসৌধে সাভার বলছি, আপনার উত্তরার কোথাও একটা স্মৃতিসৌধে, এই মুহূর্তে মনে আসছে না, সে নকশা করেছিল এবং জাতীয়ভাবে প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ওর নকশা। এত মেধাবী একটা ছেলেকে রাতের পর রাত অনুসরণ করে কখন আসবে কি আসবে, ওর ঘরের সামনে ক্রিকেট খেলছিল খুনিরা, রাতেও যখন আসছে, তারপর গিয়ে ওকে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এবং গণজাগরণ মঞ্চে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল রাজীবের জানাজা, এবং সজীব ওয়াজেদ জয়ও সেই জানাজায় অংশ নিয়েছিল। আমরা প্রত্যক্ষ করেছি সেটা, আমরা সেই নিউজ আমরা প্রচার করেছিলাম, হ্যাঁ, আমরা টিভি সাংবাদিক হিসেবে। সেই জায়গা থেকে এই প্রজন্মকে, এই যে লক্ষ লক্ষ মানুষকে কি করে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি ইসলামের দিকে যাব, ৭১-এর ঘাতক যাদের অপরাধ বারবার আদালতে প্রমাণিত হয়েছে, এবং আদালতে তাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, হ্যাঁ, মানবতার বিরুদ্ধে অপরাধ, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণহত্যা, এথনিক ক্লিনজিং, সেটা যখন প্রমাণিত হয়েছে, সেই ষড়যন্ত্র, বারবার আপনার এই শোতে আমি সুলতানা বলেছি যে সংঘবদ্ধ ষড়যন্ত্র, এই পাকিস্তান এখন সক্রিয় ভূমিকায় আছে। পাকিস্তানের মতো মুসলিম হত্যা পৃথিবীর আর কোনো দেশ করেনি। পাকিস্তানের বালুচ নেত্রী নাইমা এটা বলছেন, বারবার বলছেন তালিকা দিয়ে। তাহলে সেই পাকিস্তানের কথা মতো যখন আপনারা মুসলিমরা, আপনারা এদিকে হিন্দু নিধন করবেন, এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ নিধন করতে 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 সেই যে হচ্ছে গিয়ে আপনার আইয়ুব ইয়াহিয়ার ছিল যে আমরা শুধু মাটিটা চাই, ভাবছেন কি এই মাটিটা তুলে দিবেন পাকিস্তানের হাতে? পাকিস্তান নিজেই একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, ওদের অর্থনীতি কোথায়?
ওদের চালের দাম কত, ওদের ডালের দাম কত জানেন আপনারা? এই যে পাকিস্তানের ঝান্ডা উড়াতে চাইছেন, পাকিস্তানের পতাকা উড়াতে চাইছেন, সেই দেশটা আজকে তো এখনো আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তাও কিছুটা হলেও সম্মান আছে। বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মদানের কারণে, সারা জীবন দান, তার দূরদর্শিতার কারণে সেই জাতির পিতাকে আপনারা ধ্বংস করেন। আপনারা কি প্রচার করেছেন? জাতির পিতা কি আপনারা বলছেন যে আমাদের এক একজন নবীর নাম করে এক একবার এক একজনের নাম বলেন। যখন পাকিস্তানের জাতির পিতা জিন্না বলে তখন আপনাদের খুবই ভালো লাগে। জিন্না তো মুসলমানই না, তিনি ধর্মই পালন করতেন না, তিনি নাস্তিক ছিলেন, নারী আর মদ নিয়ে বসে থাকতেন। তাকে যখন পাকিস্তান জাতির পিতা বলে আপনারা তো কলার উচান। হ্যাঁ, আপনারা তো ধর্মের কথা বড় করে বলেন। আমি শুধু সুলতানা এই কয়েকটা উদাহরণ এই জন্য তুলে ধরতে চাচ্ছিলাম যে এই যে হিন্দু নিধন, কত লাখ, 50 লাখের জায়গায় আমার ধারণা হিন্দু নিধন এবং হিন্দু উচ্ছেদ, আজকে আমাদের গণমাধ্যমের ভূমিকাটা কোথায়? সেই গণমাধ্যম পুলকদা বলছেন প্রথম আলো আর হচ্ছে গিয়ে ডেইলি স্টার তাদের মালিকানায় আছে। আছে তো তাদের শিশির মোড়ল কি এখনো প্রথম আলোতে আছে পুলক ঘটক? আমি জানি না আছে কিনা, তবে তাদের গেটের সামনে যে গরু জবাই করে, আপনার সুলতানা এটা একটু করা উচিত, গরু জবাই করা হয়েছে তাদের গেটের সামনে এবং তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে মাহফুজ, এই যে হচ্ছে গিয়ে মাহফুজ ভাই আর হচ্ছে গিয়ে মতি ভাইয়ের নামে। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং তারা যদি মনে করে তারা নিরাপদ জঙ্গি এনে, সেই মতিউর রহমান জাতীয় মসজিদে গিয়ে, হ্যাঁ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে পা ধরে মাফ চেয়েছিলেন। কেন কি? একটা পুরনো কথা, পুরনো আপনার একটা কার্টুন, তাদের একটা কার্টুন ম্যাগাজিনে ছাপা হওয়ার অপরাধে কেন তিনি মেরুদণ্ড খাড়া করে, মেরুদণ্ড সোজা করে তিনি ব্যাকবোন নিয়ে তিনি কেন বলতে পারলেন না যে না এখানে কোনো ধর্মের অবমাননা করা হয়নি? কেন তাকে পায়ে ধরে ব্যারিস্টার মাইনুল ইসলামকে কেন সেই জায়গায় হচ্ছে গিয়ে মধ্যস্থতা করতে হয়েছিল 1/11 সময় একজন উপদেষ্টা হিসেবে? কেন তিনি দাঁড়িয়ে থেকে বললেন না? কই তিনি তো দাড়ি টুপি পরেননি, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে গণমাধ্যমের জায়গাগুলো ক্লিয়ার করতে হবে।